আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি লাউস ট্রাভেল গাইড ব্লগে। শুরুতেই বলে দিই, এই ব্লগে আপনারা জানতে পারবেন লাউস দেশ সম্পর্কে মজার ফ্যাক্ট। দ্বিতীয়ত, কিভাবে ভিসা করবেন, কিভাবে হোটেল বুকিং করবেন, কোথায় থেকে এয়ার টিকিট কাটবেন, কোথায় ঘুরবেন, হালাল খাবার কোথায় পাওয়া যায়, সস্তায় ট্রান্সপোর্ট, টু জেড এভরিথিং পেয়ে যাবেন আপনারা এই ভিডিওতে। এই ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলে রাখি, আমি রোহান বিভিন্ন দেশে ভ্রমণ করে নিজে ট্রাভেল করার শেষে আমার বাস্তব অভিজ্ঞতা নিয়ে আমি ট্রাভেল গাইড ব্লগ করে থাকি। এছাড়া অন্য কোনো দেশের ভিডিও আমি করি না, যতক্ষণ না ওই দেশে গিয়ে আমি ভ্রমণ করে ওই দেশ সম্পর্কে জানবো ততক্ষণ অবধি। তো শুরু করা যাক আজকের ব্লগ শুরুতে আমি আপনাদেরকে কিছু মজার ফ্যাক্ট দিয়ে শুরু করি, বিশেষ করে হলো যে লাওস সম্পর্কে। লাওস এমন একটা দেশ যেখানে কিনা আপনার 10 লক্ষেরও অধিক হাতি বসবাস করে। এটাকে কিন্তু ইংরেজিতে একটা প্রবাদ আছে যেটা বলা হয় ল্যান্ড অফ মিলিয়ন এলিফ্যান্ট, শান্তির দেশ লাওসকে। এছাড়া যদি আরও কিছু ফ্যাক্ট শেয়ার করি, পৃথিবীর সবচেয়ে বেশি বোমা ফেলায় যে দেশে সেটা হলো যে লাওস। ইতিহাসের পাতায় লেখা আছে প্রতি বর্গ কিলোমিটার হিসাব করলে লাওসই বিশ্বের সবচেয়ে বেশি বোমা বিধ্বস্ত একটা দেশ। 1964 থেকে 93 সালের যুদ্ধের সময় যে বোমাগুলো ফালানো হয়। এছাড়া পাহাড় নদী ভরপুর এই দেশ। এই দেশ দক্ষিণ এশিয়ার এমন একটি দেশ যেটাতে কোনো হলো যে আপনার সমুদ্র নেই, বাট এখানে কিন্তু আপনার একটা নদী আছে, যে নদী 2 থেকে 3টা দেশ ভেদ করে এখানে ঢুকছে, বিশেষ করে চায়না হয়ে যে নদীটা আসছে মেকং নদী। এই মেকং নদী নিয়েও আমি আপনাদেরকে ভ্রমণ শেষে কিছু মজার তথ্য দেব এবং কীভাবে ভ্রমণ করবেন। এবং আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু সূর্যোদয়ের সময় সন্ন্যাসীদের অন্নদান করে, এবং এটা কিন্তু দেখার মতো একটা দৃশ্য। সো এই দেশ নিয়ে আপনাদেরকে আমি রোহান জানানোর চেষ্টা করব কীভাবে অ্যাজ এ ট্যুরিস্ট সহযোগিতা আপনি ভ্রমণ করবেন। এখন আসে হলো যে ভিসা নিয়ে মজার ফ্যাক্ট শেয়ার করলাম। ভিসা কিভাবে করবেন, এই দেশে কিন্তু আপনি অনলাইনে ই ভিসা অ্যাপ্লাই করতে গেলে বাংলাদেশিদের কোনো অপশন পাবেন না। আপনার হাতে 2টা অপশন থাকবে, সেটা হলো যে বিভিন্ন দেশে গিয়ে ভিসা করা অথবা ইনভাইটেশন লেটার নিয়ে মেইল করা। তো মেইল, ইনভাইটেশন লেটার এগুলো আমাদের জন্য একটু বিরক্তির ছাপ এবং সহজে আমরা পাবো না। আমাদের বাংলাদেশিদের এমন ভালো ক্যারেক্টার আছে যে বিভিন্ন দেশে গেলে আমাদেরকে জামাই আদর করে। যাই হোক, যারা ভ্রমণ করেন আমার কথার মিনিং বুঝতে পারবেন। তো ভিসা করার সহজ উপায় বর্তমানে সবচেয়ে ইজি হলো যে আপনি মালয়েশিয়ায় গিয়ে ভিসা করতে পারবেন। উইদিন 1 আওয়ার আপনাকে 400 থেকে 450 রিঙ্গিত এর বিনিময়ে ভিসা দিয়ে দিবে। আর ডকুমেন্ট কী লাগবে, বিজনেস করলে ব্যবসার ডকুমেন্ট লাগবে, যেটা থাইল্যান্ডে লাগে, ব্যাংক স্টেটমেন্ট সহ আপনার ট্রেড লাইসেন্স, এবং হলো যে আপনার ভিজিটিং কার্ড, অ্যান্ড হলো যে আপনার 6 মাসের ব্যাংক স্টেটমেন্টের সাথে সলভেন্সি 1 কপি ছবি। নর্মাল এই জিনিসপত্রগুলো নিয়ে আসবেন, অ্যাজ লাইক থাইল্যান্ডের মতো। আমি আবারও বলতেছি, ব্যাংক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, অথবা ব্যবসা করলে হলো যে জব করলে হলো যে এনওসি, স্টুডেন্ট হলে স্টুডেন্ট কার্ড। সাথে আপনি অবশ্যই আপনাকে আনতে হবে আপনার ভিজিটিং কার্ড এবং ছবি, যে কোনো একটা সাইজের ছবি হলে হয়ে যাবে। বাট লাউসের আপনি ইয়াতে ওয়েবসাইটে ঢুকে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ছবি আনার চেষ্টা করবেন, ওরা এত কিছু বাসে না। ওকে, ভিসার ক্ষেত্রে এই একটা ওয়ে। এখন হলো যে আসবেন কীভাবে। ল্যান্ড ওয়েতে আপনারা অনেকে ভাববেন যে থাইল্যান্ড থেকে লাওসে ঢুকে যাবেন, বাট বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া এবং হলো যে আফগানিস্তান, এ কয়েকটি দেশ, শ্রীলঙ্কা সহ কিছু দেশকে ওরা হলো যে নিষিদ্ধ করে রাখছে। বাই ল্যান্ডে আপনি ঢুকতে পারবেন না, আপনাকে ইয়ারে ঢুকতে হবে। ইয়ারে ঢুকতে হলে আপনি যে কোনো দেশ থেকে ভিসা এয়ার টিকিট কাটতে পারেন। তবে আমি লাওস থেকে আসছি এসকোট এয়ারলাইন্সে 24,000 টাকায় ওয়ান ওয়ে। এবং আপনারা চাইলে কিন্তু বিভিন্ন এয়ারলাইন্স টিকিট বুক করতে পারেন। বিশেষ করে হলো যে চায়না ইস্টার্ন বাংলাদেশ থেকে সবচেয়ে সহজ এবং সবচেয়ে সস্তায় টিকিট কাটা যায়। এছাড়া আপনি চায়না সাউদার্ন সহ আপনার সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং হলো যে স্কট এয়ারলাইন্স সহ বিভিন্ন এয়ারলাইন্স এই রুটে যাতায়াত করে। বাংলাদেশ থেকে কাটলে মিনিমাম 20 থেকে 25 দিন আগে এয়ার টিকিট কাটার চেষ্টা করবেন। আসার জন্য বেস্ট ওয়ে, একমাত্র ওয়ে হলো যে আপনার এয়ার টিকিট। এই দেশে কি কাজকর্ম করা যায়, এটা নিয়ে আমি আপনাদেরকে বলবো। অনেকের প্রশ্ন আছে যে এই দেশে কি জব করা যায় কিনা। সবার শেষে প্রথমত হলো যে আমরা জানালাম আপনাকে ভিসা, দ্বিতীয়ত জানালাম এয়ার টিকিট। অ্যাপ্রক্সিমেটলি আমার এয়ার টিকিটে 60,000 টাকার মতো খরচ গেছে। আপনাদের হয়তো একটু কম আর বেশ যেতে পারে। ডেফিনেটলি এয়ার টিকিট কাটার আগে স্ক্যানার সহ গুগল ফ্লাইট এবং হলো যে চ্যাট জিপিটির হেল্প নেবেন। অন্ততপক্ষে যারা ট্রাভেল করেন তারা এতটুকু পারবেন, এতটুকু এডুকেটেড হওয়া লাগে না এগুলো চেক করার জন্য। আমি নিজে ক্লাস 6 পাস করি না, 6-এ ওঠা একটা ছেলে, 5 পাস ছেলে। তা আমি যদি পারি আপনারাও পারবেন, এটা খুব ইজি। তাও যদি না পারেন, যে কোনো বড় ভাই ব্রাদারের হেল্প নিয়ে নেবেন। ওকে, আমরা এখন হোটেল বুকিংয়ে আসি। এখানে কিন্তু এশিয়ার ভিতরে সবচেয়ে সস্তা হোটেলগুলো পেয়ে যাবেন। পার নাইট আপনি 1,000 থেকে 2,000 টাকার ভিতরে সকালের ব্রেকফাস্ট সহ আপনারা agoda trip.com এবং হলো যে booking.com-এ করতে পারবেন, আপনার হোটেল বুক করতে পারবেন। ডেফিনেটলি আসার সময় আপনি যে কোথায় আসবেন যাবেন এগুলোর ডকুমেন্টগুলো আপনার সাথে প্রিন্ট আউট করে রাখবেন। বাংলাদেশ ইমিগ্রেশন সহ যে কোনো দেশের ইমিগ্রেশনে আপনার রিটার্ন টিকিট, হোটেল বুকিং এবং ফিনান্সিয়াল
মানে আপনি যে স্বাবলম্বী সেটা ওরা চেক করবে ইমিগ্রেশনে। আর হোটেল বুকিংয়ের ব্যাপারে আপনারা জানলেন, ইমিগ্রেশন নিয়ে প্রশ্ন করবে কি কি। বাংলাদেশ থেকে আসলে আপনারা জানেন নানান কোয়েশ্চেন করবে, দেশের বাইরের থেকেও আসলেও নানান কোয়েশ্চেন, বাট কোয়েশ্চেনের ভিতর মোস্ট ইম্পর্টেন্ট হলো রিটার্ন টিকিট, হোটেল বুকিং, এবং হলো যে আপনার সাথে ডলার আছে কিনা। এই তিনটা জিনিস মাস্ট বি। রিটার্ন টিকিট আপনি বুক করলে অনেক সময় তারা লাইভ পিএনও চেক করে, সো এখানে বাটপারি করার চেষ্টা করবেন না, তাহলে কনফার্ম আপনাকে ডিপোর্ট করবে। ইমিগ্রেশন এই দেশে আসার পরে বাঙালি পরিচয় শুনলে আপনাকে আলাদা লাইনে নেবে, নিয়ে নানান ধরনের জেরা করে আপনার কাছ থেকে ওরা মিনিমাম 500 থেকে 1000 ডলার ওরা হলো যে জমা রাখবে আপনার কাছ থেকে জামানত। আপনি যদি এসে কোনো অকারেন্স ঘটেন তাহলে আপনাকে রিটার্ন পাঠানোর জন্য। সেটা আমার কাছ থেকেও 500 ডলার নিছে, বাট বলছে ফেরত দিয়ে দিবে। হ্যাঁ, যাওয়ার সময় ওরা এটা ফেরত দিয়ে দিবে যথারীতি টাইমে। অথবা আপনি যদি 2-1 দিন এক্সটেন্ড করতে চান, ওদেরকে যে রিটার্ন টিকিট দেবেন এর বাইরে যদি আরও 2 দিন থাকতে চান, আপনাকে ইমিগ্রেশনে এসে তাদেরকে অবহিত করতে হবে যে আমি আরও 2 দিন থাকবো, এই আমার রিটার্ন টিকিট। আদারওয়াইজ ওই টাকা আপনাকে ফেরত দিবে না এবং আপনাকে পানিশ করা হবে। ইমিগ্রেশন খুব কঠোর এবং এখানে অনেক সময় লাগবে। আসার সময় সাথে আপনার খরচের বাইরে 1000 ডলার এক্সট্রা আনবেন, যাতে আপনার এই ভোগান্তিতে পড়া না লাগে। আপনি ওখানে যদি ডলার দিতে না চান আপনাকে ডিপোর্ট করে দিবে। আপনি যেই হন না কেন আপনাকে অবশ্যই মাস্ট বি ওখানে ডলার রেখে দিবে। কোনখানে? ইমিগ্রেশনে প্রথমবার যখন আসবেন। আমরা আপনাদেরকে কী কী জানালাম আমি শর্টকাট এবং দ্রুত বলতেছি, যাতে আপনারা বোর না হন, কারণ এত সময় নেই মানুষের আমার বকবকানি শোনা। কাজের কথার ভিতরে আমরা ভিসা, এয়ার টিকিট, হোটেল বুকিং, ইমিগ্রেশন জানালাম। কোথায় কোথায় ঘুরবেন, কোথায় খাবার পাবেন, চলেন আমরা ট্রাভেলের কথা বলি। আপনি সাধারণত 2টা প্লেস চুজ করবেন, এক হলো ওল্ড ক্যাপিটাল লুয়াং প্রবাং, আর এক হলো বিয়েন্তিয়ান। এখন হলো যে আপনার কি ভালো লাগে, নদী ভালো লাগে, পাহাড় ভালো লাগে, এটা আপনার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি আপনার ট্রাভেল আইটিনারি সাজাবেন। তবে এইখানে যাতায়াত ব্যবস্থার জন্য খুব সহজ মাধ্যম হলো যে ট্রেন, বুলেট ট্রেন। আপনি যখন 2টা প্লেস মনে করেন লুয়াং প্রবাং এবং হলো যে বিয়েন্তিয়ান, এই 2টা সিটি ঘুরবেন, তাহলে বিয়েন্তিয়ান ল্যান্ড করে আপনি লুয়াং প্রবাং দিয়ে রিটার্ন করতে পারেন। অথবা যদি সেম পোর্টে আপনি রিটার্ন করেন তাহলে আপনি মাস্ট বি আপনার যে ট্রানজিটের সময়, অর্থাৎ এক শহর থেকে আরেক শহর যাওয়ার সময় 1 থেকে 2 দিন এক্সট্রা রাখবেন। ট্রেন টিকিট অ্যাভেলেবেল পাওয়া যায় না, মিনিমাম 5 to 7 ডে আগে আপনার ট্রেন টিকিট বুক করতে হবে, অনলাইনে অথবা অফলাইনে। বাট এখানে দালাল আছে, দালাল চক্র, যেখানে আপনি যদি টিকিট কাটতে যান ওখানেই দেখবেন গির করতেছে, তাদের কাছ থেকে কাটতে পারেন। আমার পরামর্শ আপনারা কাটবেন না, নিজে নিজে অনলাইন অথবা ওয়েবসাইট থেকে বুক করবেন। প্রতারিত হলে এর জন্য আমি দায়বান না। আমি 3 দিন আগে গিয়ে টিকিট পাই নাই, এখানে আরও অনেক আগে থেকে টিকিটগুলো কাটা লাগে। ট্রেন টিকিট, এখন ট্রেন টিকিট কেন কাটবেন? বিকজ বিএনটিএন থেকে যখন লুয়াং প্রবাম যাবেন তখন আপনার ট্রেন হলো সবচেয়ে সহজ মাধ্যম। মাত্র 2 ঘন্টায় আপনি 250 থেকে 300 কিলোমিটার দূরে চলে যেতে পারতেছেন। ঘোরার জন্য বিএনটিএনে বিভিন্ন ধরনের মন্দির সহ ঐতিহাসিক নিদর্শন আছে, এবং মেকং নদীর সৌন্দর্য সহ এখানে নাইট লাইফ, স্ট্রিট লাইফ, এবং হলো যে এখানে আপনি পেয়ে যাবেন দেখার মতো এদের বৌদ্ধ ধর্মের এবং হলো যে ক্যাপিটাল শহরের বিভিন্ন সৌন্দর্য। এখানকার রাস্তাঘাট, মানুষজন খুবই শান্ত। ওরা হলো কথার চেয়ে হাসি বেশি, খুবই শান্ত স্বভাবের মানুষ। এই দেশের মানুষ আমার কাছে মনে হয়েছে যে আপনার আদার মালয়েশিয়ার চেয়েও ভালো, থাইল্যান্ডের চেয়েও ভালো, ইন্ডিয়ার চেয়ে ভালো। আমাদের আশেপাশে এশিয়ার ভিতরে আপনার জাপান ছাড়া চাইনাদের চেয়েও ওরা ভদ্র, যেটা সত্যি কথা। অনেক ভদ্র, অনেক নম্র, অনেক সুন্দর কথা বলে, কোনো রেসিজম নেই, আপনাকে খুব সম্মান করবে। ওকে, আমাদের যে টপিক ছিল ট্রাভেলে, সেটা হলো যে কোথায় কোথায় ঘুরবেন। লুয়াং প্রবাং আপনি এখান থেকে যদি যান বিয়েন্তিন 2 দিন থেকে, লুয়াং প্রবাং আপনার দেখার মতো একটা খুব সুন্দর ওয়াংশি ওয়াটারফল আছে, যেটা খুবই জোস, এটা ডেফিনেটলি রাখবেন। এবং মেকং নদীতে হলো যে আপনার সানরাইজ আপনার, অথবা হলো যে সূর্যোদয় দেখার জন্য এই অপশনটাও রাখবেন। 2টা প্লেস, সূর্যোদয় দেখার জন্য এবং হলো যে ওয়াংশি ওয়াটারফল দেখবেন। এবং তারপরে আসে হলো যে এখানকার কিছু পুরানো আমলের মানে স্থাপনা, বিশেষ করে যেগুলো হলো যে ওয়ার্ল্ড আপনার হলো যে হেরিটেজ কিছু প্লেস আছে ইউনেস্কো দ্বারা যেগুলো স্বীকৃতিপ্রাপ্ত। আমার পার্সোনালি এগুলো পছন্দ না, পুরানো আমলের বাড়িঘর বিল্ডিং দেখার, তাই আমি এগুলো দেখি না। বাট আপনারা চাইলে আপনাদের ট্রাভেল লিস্টে রাখতে পারেন। বাট দেখার মতো যদি বলি, ওখানকার কিছু ভিলেজ লাইফ আপনি এক্সপ্লোর করতে পারেন। দ্বিতীয়ত হলো যে ওয়াংশি ওয়াটারফল, তৃতীয়ত হলো যে মেকং নদী। এছাড়াও আপনি চাইলে ওখানকার হলো যে লোকাল স্ট্রিট লাইফ আরও উপভোগ করতে পারবেন যখন সোলো ট্রাভেলার আপনি হয়ে থাকবেন। বিকজ বের হয়ে মাত্র বিভিন্ন দেশের মানুষজন, বিশেষ করে চাইনিজ টুরিস্ট অতিরিক্ত দেখতে পারবেন। আপনি চাইলে তাদের সাথে ফ্রেন্ডশিপ করতে পারেন, তাদের সাথে ঘুরতে পারেন। বিয়েন্তিয়ান এবং হলো যে লুয়াং প্রবাং ঘোরার জন্য আপনার মিনিমাম 7 ডে আপনি প্ল্যান করে রাখবেন। এবং সবসময় ট্রাভেল করার সময় 1 থেকে 2 দিন হাতে এক্সট্রা রাখবেন। কখন কোন জায়গায় বিপদে পড়েন বলা যায় না। ট্রাভেল করার আগে ডেফিনেটলি আপনি কিছু মেডিসিন সাথে করে নিয়ে আসবেন, বিশেষ করে হলো যে গ্যাস্ট্রিক, মাথা ব্যথা, জ্বর, কাশি, ঠান্ডা, বমি, অথবা হলো যে পাতলা পায়খানা, ইমার্জেন্সি কিছু যদি সিচুয়েশনে পড়েন
তখন আপনি কিন্তু এখানে মেডিকেল স্টোর খোঁজা একটু কঠিন এবং মানুষকে বোঝানো আর একটু কঠিন। হালকা গায়ে জ্বর আসলো, আপনি একজন সোলো ট্রাভেলার, আপনি বের হবেন, যাবেন, মেডিসিন স্টোর খুঁজবেন, এগুলোর চেয়ে প্যারার চেয়ে আপনি যখন সাথে মেডিসিন একটা কিট বক্স নিয়ে আসবেন, তখন এটা আপনার জন্য অনেক উপকারে আসবে। এবং খাবার দাবারের ক্ষেত্রে লুয়াং প্রবাং হালাল রেস্টুরেন্ট আছে, 3 থেকে 4টা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, সবগুলো হালাল। বিশেষ করে ফাতেমা রেস্টুরেন্ট আছে, চেন্নাই রেস্টুরেন্ট আছে, লুয়াং প্রবাংয়ে হালাল। এবং হলো যে আপনি বিএনপিএনে আপনি পেয়ে যাবেন হলো যে ঢাকা রেস্টুরেন্ট, হালাল ফুড খাবারের জন্য খুব সহজ মাধ্যমে। এছাড়া আপনি এখানে এসে অ্যাপস ব্যবহার করতে পারেন ড্রাইভ, বিশেষ করে হলো যে মানে শর্ট যাত্রা যেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় 2 থেকে 5 কিলোমিটার যাতায়াতের জন্য আপনি এখানে ইনড্রাইভ ইউজ করতে পারেন। অবশ্যই ইনড্রাইভ ইউজের আগে আপনাকে বিপিএনটা ডাউনলোড করতে হবে। এখানে যাতায়াতের জন্য, শর্ট যাতায়াতের জন্য বিশেষ করে এই ইনড্রাইভটা খুবই প্রয়োজন আছে। আপনি আপনার চয়েস মতো প্রাইস লিস্ট করে আপনি এখানে ঘুরতে পারেন। এখানকার কারেন্সি বাংলাদেশের চেয়ে খুবই লো মানের। বিশেষ করে 500 টাকা এখানকার 1 লাখ টাকা ধরে রাখেন, এবং $100 এখানে আপনাকে 21,50,000 টাকা দিবে। তো ওই ক্যালকুলেট করলে আপনি পেয়ে যাবেন। মোটামুটি চেষ্টা করলাম আপনাদেরকে বেসিক কিছু ধারণা দেওয়ার জন্য। আমরা আবারও যদি ইন ডিটেলে বলি, আপনি যখন আসবেন আপনার জন্য বেস্ট একটা প্লেস হবে ট্রাভেলের জন্য। এখন আমরা মেইন ইম্পর্টেন্ট থিং এখানে হলো যে জব করা যাবে, কাজের ব্যবস্থা কি, বিজনেস ব্যবস্থা কি। বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি, কাজের ব্যবস্থা জিরো চান্স। এখানে 100 জন লোক এসে 99% এখানে হলো অসফল এবং এখানে জব নেই। এই দেশটা গরিব দেশ, দেশ ভালো বাট দেশটা গরিব। এক, দ্বিতীয়ত চাইনিজ কিছু কোম্পানি এখানে কাজ করতেছে, যেখানে চাইনিজ লোকজন করে, বাঙালি দু একজন কোনোভাবে ঢুকলে 2 দিন করলে 3 দিন করতে পারে না, 1 সপ্তাহ করলে পরে স্যালারি পায় না। এবং বাকি 1%, 99% যারা খুবই বাজে, 2 মাস 3 মাস পর সবাই চলে যায়। দালালরা এখানে 3.5-4 লাখ টাকা দিয়ে বাটপারে চিটারি করে মানুষকে এখানে আনায় কী করে, ওই কাজ মাস দিতে পারে না, ট্যুরিস্ট ভিসা আনায়া টিআরসি করে একটা ফেক কোম্পানি খুলে ওদেরকে এখানে ফালাই দেয়। 3 মাস যদি আপনি এখানে থাকেন, পরে আপনি আবার ওই দালাল অথবা ওই সংস্থার বিরুদ্ধে কোনো মামলাও করতে পারবেন না এখানকার ল অনুযায়ী। টিআরসি খোলার পর 3 মাসের ভিতরে যদি আপনাকে জব না দেয়, আপনি চাইলে ওইখানে গিয়ে রেল স্টেশন, পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করে ওদের নামে কেস করতে পারবেন। তবে আপনারা যদি কেউ আসতে চান, আমার পরামর্শ থাকবে আসবেন না। লাউস আপনার জন্য না, কাজের জন্য না। 1% যারা সফল তারা কারা জানেন? ওই যে যারা প্রতারিত হয়ে আইছে, ওরা নিজেরাই দালাল হয়ে বাকিদেরকে আনার রুট প্ল্যান করে, কারণ সে তার বাকি টাকা ওঠানোর জন্য। এখানে কোনো ব্যক্তি, শুধু একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, ঢাকা রেস্টুরেন্ট, যিনি, তার সাথে আমার কথা হয় না, তবে হয়তো উনি মোটামুটি ভালো আছে। বাট উনি ভালো থাকা মানে এই না যে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা। লাওসে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট, তার এখানে মানুষজন আসবে, চা খাবে, এর মানে আপনি আরেকটা দিলে তো চলবে, এটার কোনো গ্যারান্টি নেই। তো লাউস জবের জন্য অথবা বিজনেসের জন্য না, এটা সুন্দর একটা দেশ। ট্যুরিস্ট হিসেবে ঘুরবেন, ম্যান পাওয়ারের কাজ করবেন না, বাঙালির মুখে চুনকালি মারবেন না। বাংলাদেশের যে দালাল চক্র, ওরা মানে পারে না মানুষকে, বুঝছেন, মানুষকে সুদানে পর্যন্ত পাঠাই দিতেছে কাজের জন্য, সোমালিয়া পাঠিয়ে দিতেছে, যেখানে মানুষ অনাহারে মরে কাজের অভাবে, ওই দেশেও দালালরা রূপ পাঠায়। তো আপনার দেশের বাইরে আসার আগে প্লিজ যাচাই বাছাই করবেন, নিজের পরিশ্রমের অর্থের টাকা যার তার হাতে তুলে দিবেন না। তুলে দিয়ে নিজে বিপদে পড়বেন না। কত প্রবাসীর সাথে দেখা, চোখের পানি ওজরে ফেলাইতেছে, ঘর থেকে দেনা ফেনা করে আসছে, আগে গার্মেন্টসে চাকরি করতো, বাড়ি বন্ধক, বউ বোন ওদের মানে অলঙ্কার টলঙ্কার বিক্রি করে আসছে, বাসায় খাওয়ার মতো টাকা নেই, নিজেরা কাজ করতে পারতেছে না, মানে জীবনটাকে পুরো জাহান্নাম বানাই ফেলে। তো দয়া করে এখানে আসবে না জবের জন্য। আপনাদেরকে এটা আমার একটা বিনীত অনুরোধ, কাজের জন্য এই দেশ না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ডেফিনেটলি আমাদের ইউটিউব চ্যানেল রোহান ব্লগ সাবস্ক্রাইব করবেন। আমি একজন ট্রাভেল ব্লগার এবং বিভিন্ন দেশে ঘুরে চেষ্টা করি ওই দেশ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। আমার মেন কাজ হলো যে বিভিন্ন দেশে গিয়ে আপনার গ্রামীণ জীবনযাপন, প্রবাসীদের কথা, এবং হলো যে লোকাল লাইফ, লোকাল ফুড, এবং বিভিন্ন লোকের সাথে বন্ধুত্ব করে তাদের বাসায় আমি থাকি, তাদের সাথে খাই, তাদের লোকাল লাইফ সম্পর্কে জানি। এসব কিছু আমি উপভোগ করে আপনাদেরকে দেখাই। আমার ব্লগে আপনি ইতিহাস খুঁজে পাবেন না, আমার ব্লগে আপনি সিনেমাটিক কালার গ্রেডিং খুঁজে পাবেন না। আপনি দেখবেন একটা গ্রামের ছেলে মফস্বল শহর থেকে উঠে আসা, যে কিনা পুরো পৃথিবী ঘুরতেছে, উপভোগ করতেছে, যেটা তার ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছে। আমি রোহান যাওয়ার আগে একটা কথা বলে রাখি, সেটা হলো যে আপনার চাইলে কিন্তু আমার নিজস্ব ব্র্যান্ড র্যাপস বিডি থেকে শপিং করতে পারেন। আমি আমার একটা ক্লথিং ব্র্যান্ড লঞ্চ করছি যার নাম র্যাপস বিডি, যার অবস্থান হলো ভৈরব বাজার। আমি আবারও বলতেছি, ভৈরব বাজার নদী বাংলা সেন্টার পয়েন্ট, 2nd ফ্লোর, 14 নম্বর শপ। আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে রাখলাম, ডেফিনেটলি আসবেন, হয়তো কোনো একদিন ওখানে দেখাও হতে পারে। ওখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন দেশের কালচারাল পোশাক সহ ট্রেন্ডিং, এবং হলো যে আপনার কিছু ড্রপ শোল্ডার। আমি এখান থেকেও বর্তমানে শপিং করছি, আপনাদেরকে দেখাবো যে কতগুলো ক্লথ আমি নিয়ে যাচ্ছি। বিশেষ করে কিছু ইউনিক ডিজাইনের কাপড়, যেগুলো আমার দেখতে খুব ভালো লাগে, আপনারা ওখানে পেয়ে যাবেন।
ডেফিনেটলি যারা হলো যে আপনার ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ, নরসিংদী অথবা কিশোরগঞ্জ অথবা কুটিয়াদি, কুলিয়ারচর আশেপাশের উপজেলার যারাই আছেন তারা ডেফিনেটলি আসবেন র্যাভসবিডিতে এসে শপিং করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।